প্রথমে আপনি যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টা তিনি আমেরিকায় গিয়ে বলেছেন যে এই আন্দোলন ছিল একেবারেই পরিকল্পিত। আমি ওনার বক্তব্যের ব্যাপারে কোনো মন্তব্য করব না। যদি আমার মূল্যায়ন আপনি জানতে চান, ওনারটা বাদ উনি ওনার জায়গায় আছেন, আমি আমার নিজস্ব মূল্যায়নটা সাথে সবার প্রতি আমার রেসপেক্ট আছে। আমি মনে করি যে আমার চাইতে সবাই আমল ভালো, আমি মনে করি আমার চাইতে সবাই জ্ঞান। এই রেসপেক্টটা আমি আমার অন্তরে রাখি সবাই। কাজে ওনার কোনো বক্তব্যের ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। আমার জানা মতো এই আন্দোলন ছিল ছাত্রদের একটা রাইট হিসেবে অধিকার। সেই অধিকারটা অন্য কিছু না। চাকরিতে তারা একটা ভালো কোটার অবস্থান চেয়েছিল, নিজেদের জন্য কোটা ফ্রি একটা অবস্থান চেয়েছিল। আমাদের কোটাতে বেশিরভাগ 56% ছিল বিভিন্ন স্টেক হোল্ডারদের জন্য, একেবারে সীমিত মানুষের জন্য বিশাল অংশ দিয়ে দেওয়া হয়েছে। তারা দাবি তুলেছিল 18 সালে যে একটা সংস্কার হওয়া দরকার। এক পর্যায়ে তৎকালীন প্রধানমন্ত্রী যেভাবেই হোক তিনি ডিক্লারেশন করলেন যে কোনো কোটাই আর থাকবে না। পরিপত্র জারি হলো, সেইভাবে 2টা রিক্রুটমেন্ট হলো। আবার যখন কিছুদিন গেল দেখা গেল যে কোর্টের মাধ্যমে সেই আগের অবস্থায় চলে গেল। তখন ছাত্ররা ওন্ডেড হওয়ার পরে তারা রিয়্যাক্ট করতে গিয়ে তারা একটা ধারাবাহিক আন্দোলনের সূচনা করল। এবং অন্য কোনো পয়েন্ট এখানে ছিল না। পয়েন্ট একটাই ছিল যে তারা কোটার সংস্কার চেয়েছিল, কোটা বাতিল। তারা বারবার বলেছে যে যেটা যৌক্তিক এটা থাকবে, কিন্তু অযৌক্তিক থাকবে কেন? আমাদেরকে বঞ্চিত করা হবে কেন? মেধার অবমূল্যায়ন হবে কেন? মেধার স্বীকৃতি দিতে হবে। এই জন্যে তারা এই আন্দোলন করেছিল। একটা পর্যায়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কিছু দায়িত্বহীন আচরণ এবং কথাবার্তা তাদের গায়ে আগুন ধরে। এদের বয়স কম, ইমোশন বেশি, তারা এই বিষয়টাকে খুবই সিরিয়াসলি এবং এটাকে দমন করার জন্য যে রাস্তাটা, যে পথটা, যে পন্থাটা অবলম্বন করা হয়েছিল, এটা আসলে কোনো যুক্তিসঙ্গত এবং সভ্য কোনো। ফলে একটার পর একটা মোমেন্টাম হয়েছে আন্দোলন। একটা পর্যায়ে গিয়ে যখন তারা আবার সেই মানলেনি, 7%-এ চলে আসলেন 56 থেকে, যে না এত থাকবে না, 7% থাকবে। তো সেইটা মানলেনি যখন, তো পানি গুলা করে করলেন কেন এদেরকে ওন্ডেড করলেন? এরা তো আপনাদেরই সন্তান, এদেশেরই মানুষ। তারা সম্মানিত হলে আপনারাই সম্মানিত হতেন। তারা মেধা নিয়ে সার্ভিস দিলে দেশ উন্নত হবে। কিন্তু হলো তাতে অনেক কিছু বিপত্তি ঘটে গেল। এরপরে প্রধানমন্ত্রী তাদের সাথে কথাই বলবেন না, কিছু কথা এমন বললেন যেটা তাদের সেন্টিমেন্টে আঘাত দিয়েছে। এরপরে তিনি বললেন যে এখন দরজা খোলা। যখন তিনি দরজা খুলেছেন তখন তারা আবার বন্ধ করে দিয়েছে। ততক্ষণে মানুষ মারা গেছে, ভায়োলেন্স হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের উপরে হামলা হয়েছে। এই সব কিছুর পরে তারা তখন বেঁকে গিয়ে 9 দফা একটা কর্মসূচি তারা দিয়ে বসলো। যদি আপনি বলেন এটা পরিকল্পিত, তাহলে আপনি বলতে পারেন, আর না হয় বলবেন যে এটা আসলে ইনসিডেন্টাল একটা ঘটনা। কিন্তু ইনসিডেন্টালটা এমনি হয়নি। 15.5 বৎসর বিভিন্ন পর্যায়ে যারা নির্যাতিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছে। আমি আমার কথা বলতে পারি, আমার দলের কথা বলতে পারি। আমিও তো দফায় জেলে গিয়েছি, আপনারা জানেন। কেন গিয়েছি? আমি কি চোর ছিলাম না, ডাকাত ছিলাম, নাকি আমি টাকা লুণ্ঠনকারী ছিলাম, না কারো ইজ্জতের উপরে আমি হাত দিয়েছিলাম? আমি তো ওরকম কিছু ছিলাম না। আমার শুধু অপরাধ যে আমি একটা সংগঠন করি যেটা বর্তমান সরকারের বিপরীত দিকে আছে, এর বেশি কিছু না। ঠিক আমার মতো আমি এখানে সকল বিরোধী দলের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, দফায় নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, কাউকে ক্রস ফায়ার নামে খুন করা হয়েছে, কাউকে আয়না করে পাঠানো হয়েছে, কারো ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে, অনেক ঘটনা ঘটেছে, আপনারা জানেন। এবং উন্নয়নের নামে টাকা বিপুল পরিমাণ বিদেশে পাচার করা হয়েছে, লুটপাট করা হয়েছে। সবগুলার পুঞ্জীভূত একটা ক্ষোভ জন্ম নিয়েছে। ছাত্ররা শুধু সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু এখানে 1.5 বছরের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই ব্যস্ত আছে। আমি একটি প্রশ্ন করতে চাই। এটা পরিকল্পিত ছিল আমি এটা বলবো না, কিন্তু এটা আল্লাহর দ্বারা নির্ধারিত ছিল যে একটা জুলুমতন্ত্রের এইভাবেই অবসান হবে, তাই হয়েছে। আমি রাজনৈতিক বন্ধুদেরকে সম্মান করি, তাদের কোনো মন্তব্যের ব্যাপারে কোনো মন্তব্য করবো না। আমি শুধু এটা বলবো যে আমরা 2টি রোডম্যাপ চেয়েছি একটা সংস্কারের জন্য। সেই রোডম্যাপে নির্দিষ্ট হতে হবে যে কী কী বিষয়ে সংস্কার হবে এবং কতদিনের ভিতরে সংস্কার হবে। এই সংস্কারের রোডম্যাপটা যদি সাকসেসফুল হয়, তাহলে পরবর্তীটা দেরি না করেই দিতে হবে নির্বাচনী রোডম্যাপ। কিন্তু প্রথমটা যদি সফল না হয়, দ্বিতীয়টাও ব্যর্থ হবে। আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না, আমরা চাচ্ছি এখন একটা সফল এবং একটা ক্রেডিবল নির্বাচন। তো সেই দিক থেকে আমরা 2টা রোডম্যাপের দাবি জানাচ্ছি। উনি বলেছিলেন যে দেশে কোনো আউটফিটের আপসার্চ হবে কিনা। এই যে উনার ঘটনার 1 মাস আগে এরা
পেয়ে রিলিজ হয়েছে, জেল থেকে আগে জেলে ছিল ডাকাত দল হিসাবে, এবং এরপরে তো তারা একটা বিশাল দুর্ঘটনা ঘটায় ফেললো। এরকম আরও অনেকেই জেল থেকে বেল পেয়েছেন। সরকারকে এগুলো দেখতে হবে। যদি এরকম কোনো বিষয় থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং এখানে দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নেই। এই ব্যাপারে সরকার এবং জনগণের সিমেন্টেড পক্ষ লাগবে। দেশ আমাদের সবার, কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, দেশ 18 কোটি মানুষের। সুতরাং 18 কোটি মানুষের স্বার্থে যা করা দরকার সবই করতে হবে। সেটা কতদিন সময় লাগবে, এরকম একটা নির্দিষ্ট এটা সময় চেয়েছে? বলা কঠিন, এই নির্দিষ্ট সময়টা বলা কঠিন। আর সংস্কারের ব্যাপারেও সময়টা আমরা ইনশাল্লাহ বেশি দেরি হবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ওইভাবেই ইঙ্গিত করেছেন যে তাল বাহানা চলবে না, এটা দ্রুত দিতে হবে। আমি এই জন্য কোনো মন্তব্য করব না। আপনারা এগুলা খুব ভালো করে বুঝেন। 3-4টা ঘটনা যেগুলো হয়েছে পরপর মিলাইয়া দেখেন। এরপরে আমাদের প্রধানমন্ত্রী যিনি দেশ থেকে চলে গিয়েছেন, অনেকে বলে পালিয়ে গিয়েছেন। আমি একজন রাজনীতিবিদের জন্য এই শব্দটা ব্যবহার করতে আমার নিজেরই লজ্জা হয়, এই জন্য আমি এটা করি না। পালিয়ে যাওয়া কোনো ভালো জিনিস না। আমি বলি যে উনি চলে গেছেন, তো উনি চলে যাওয়ার পরে আবার মাঝে মধ্যে শুনি লিক হয়ে এটা ওইটা কিছু আসে, টেলিফোনিক কনভারসেশন আসে। আমার মনে হয় যে তিনি এখান থেকে সরে গিয়েছেন, নিশ্চয়ই তিনি উপলব্ধি করেছেন যে দেশের মানুষ তাকে ভালোবাসছে না। যেহেতু দেশের মানুষ তাকে ভালোবাসে না, একজন রাজনীতিবিদ তার জোর করে এই মানুষের কাছে আবার নিজেকে প্লেস করা, এটা কোনো বুদ্ধিমতির কাজ হবে এটা আমি মনে করি না। তিনি গিয়েছেন, জাতি মুক্ত হয়েছে, জাতিকে শান্তিতে থাকতে দিন। এখন কথা হলো যে তিনি যদি পারপিট্রেটর হন, অপরাধী হন, কোনো অপরাধ কমিট করে থাকেন, যদি কমান্ড রেসপন্সিবিলিটি তার উপরে আসে, তাহলে তাকে কি বিচারের আওতায় আনতে হবে? অবশ্যই। সেটা তিনি হন আর আমি হই, যেই হোক, যিনি পারপিট্রেশন করবেন, অপরাধ সংগঠন করবেন, তাকে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। আমাদের দল নীতিগতভাবে আমরা এটা ঘোষণা করেছি যে আমরা কারো উপর প্রতিশোধ নেব না, আইন আমরা হাতে তুলে নেব না। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ যাদের ব্যাপারে আছে বিভিন্ন অপরাধের, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে, এটা আমাদের স্পষ্ট কথা। অতএব কে ষড়যন্ত্র করছেন না করছেন এটা বড় কথা না। জাতি কিন্তু এখন খুবই ঐক্যবদ্ধ এবং মজবুত হাতে ঐক্যবদ্ধ। গোটা যুব সমাজের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন এবং যুব সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা গণহত্যা করেছেন। নৈতিক দিক থেকে তারা পরাজিত হয়েছেন এবং এখন তাদেরই মূল্যায়ন করতে হবে যে তারা রাজনীতি করার কোনো অধিকার রাখেন কি না। জন্ম হয়েছে, এখান থেকেই মায়ের কুলে বড় হয়েছে। আমি এই কয়টা মিনিট মন ভরে তানজিম সম্পর্কে তার মায়ের মুখ থেকে কিছু কথা শুনেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলার এক বিশাল নিয়ামত ছিল সে। একেবারে ছোটোবেলা থেকে ক্লাস 1 থেকে সে কখনো দ্বিতীয় হয়নি। মেধার দিক থেকে আল্লাহ তাআলা তাকে এই নিয়ামত দান করেছে। তার আম্মা বলেছিলেন যে ছোটোবেলা, না বোনটা বলেছিল ছোটোবেলা সে মেধাবীও ছিল আবার দুষ্টও ছিল। আমি বললাম ডোন্ট সে দুষ্ট, বলো তুমি চঞ্চল। বলে হ্যাঁ সে চঞ্চল ছিল। চঞ্চল কারা হয়? যাদের ব্রেইন উর্বর থাকে, ওই ব্রেইনই তাকে চঞ্চল বানাইয়া সারে। এই জন্যে বড় যখন হয় তার ব্রেনটা পুরো সেট হয়, সেটেল হয়। মানুষ বললে বাবারে বাবা তুমি ছোটোবেলা যে কী ছিলা, এখন তোমার আচরণ থেকে এটা বোঝার কোনো উপায় নাই, তুমি এত ভালো না। আসলে আল্লাহ তাআলা ওই যে ব্রেইনের নিয়ামত দিয়েছেন, ছোটোবেলা সে থাকে চঞ্চল, একটু বড় হলে সে হয়ে যায় স্থির, এবং তার দ্বারা তার পরিবার, সমাজ, দেশ সবাই উপকৃত হয়। সবারই সৌভাগ্য হয় না দেশের জন্য জীবন দেওয়ার। সে সেনাবাহিনীতে জেনে শুনেই গিয়েছে যে এটা জীবন মৃত্যুর খেলা এবং সেটা দেশ রক্ষার খেলা, এটা জেনেই সে সেখানে গিয়েছে। আলহামদুলিল্লাহ। মা বাবাকে এইরকম একটা সন্তান দিয়ে আল্লাহ ধন্য করেছেন। আমরা এখানে আসি নাই উনাদেরকে গর্বিত করতে, আমরা এসেছি নিজেরা গর্বিত হতে। এরকম বাপের কপালে চুমো দেওয়া এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার, এবং আমরা মনে করি যে এটা আমাদের নাগরিক জাতীয় দায়িত্ব তাদের প্রতি সম্মান দেখানো। আমি সম্মান দেখানোর জায়গা থেকে এখানে এসেছি। আপনাদের সবার প্রতি, এলাকার মানুষের প্রতি আমার অনুরোধ থাকবে, একটা মাত্র ছেলে, তাদের বুকে ছিল একটা মেয়ে আছে। মেয়েটা তো এখন স্বামীর সংসারে চলে গেছে, আপনারা তাদের তাদের খোঁজখবর নেবেন। আমরাও তাদের পাশে যতটুকু পারি ইনশাল্লাহ থাকবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন এবং ভবিষ্যতে এরকম আরও সাহসী, আরও মেধাবী, আরও দেশপ্রেমিক বেশি বেশি করে নাগরিক এই দেশে আল্লাহ পয়দা করে দেয়।